ডিয়ার স্টুডেন্টস, তোমরা দেখছো সায়েন্স ফ্রেন্ড ইউটিউব চ্যানেল। আজ আমি তোমাদের সঙ্গে দশম শ্রেণীর ভৌতবিজ্ঞান বইয়ের পদার্থের ভৌত রাসায়নিক ধর্মসমূহ চ্যাপ্টারটির হাইড্রোজেন সালফাইড এই চ্যাপ্টারটা আলোচনা করব। এর আগের ভিডিওতে আমি অ্যামোনিয়া চ্যাপ্টারটা আলোচনা করে দিয়েছি। তোমরা যদি সেই ভিডিওগুলো দেখে না থাকো অবশ্যই প্লেলিস্ট থেকে দেখে নিও। দেখো, হাইড্রোজেন সালফাইড, ঠিক আছে। তাহলে হাইড্রোজেন সালফাইড আমি প্রথম নামটা লিখে নিই। তাহলে হাইড্রোজেন সালফাইড, ঠিক আছে। হাইড্রোজেন সালফাইডের অপর একটা নাম আছে, সেই নামটা কি না, হাইড্রোজেন সালফাইডের যে অপর একটা নাম তার নাম হচ্ছে সালফিউরেট হাইড্রোজেন, ঠিক আছে। তাহলে সালফিউরেট হাইড্রোজেন। তাহলে প্রথম জেনে নিই এর সম্পর্কে কিছু কথা। কি না, এর আণবিক সংকেতটা কি, এর আণবিক সংকেত কিন্তু H2S, ঠিক আছে। এর আণবিক গুরুত্ব কত, এর আণবিক গুরুত্ব কিন্তু 34। এই 34টা কি করে এলো দেখো, হাইড্রোজেনের পারমাণবিক ওজন কত 1 আর সালফারের পারমাণবিক ওজন কত 32, ঠিক আছে। তাহলে দেখো এখানে কটা হাইড্রোজেন পরমাণু আছে, দুটো। তাহলে 2-এর সঙ্গে যদি আমি 1 গুণ করি তাহলে কত হচ্ছে 2 প্লাস এই 32 যোগ হয়ে গেল। তাহলে এই 32 আর 2 যোগ করলেই আমি কিন্তু 34 পাচ্ছি। সেই কারণে হাইড্রোজেন সালফাইডের আণবিক গুরুত্ব কিন্তু 34 হয়ে গেল। তাহলে তোমরা এটা জানলেই H2S এর প্রস্তুতি। তাহলে প্রস্তুতি আমি লিখে নিচ্ছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো প্রস্তুতি, H2S প্রস্তুতির জন্য যে যে রাসায়নিক দ্রব্যগুলো লাগে, তাহলে সেইগুলো কি, প্রথম যে রাসায়নিক দ্রব্যটা লাগছে সেটা হচ্ছে ফেরাস সালফাইড, যার সংকেতটা কি সেটা হচ্ছে FeS, ঠিক আছে। আমি নামটা একটু লিখে দিই তাহলে তোমাদের জানতেও সুবিধা হবে। ফেরাস সালফাইড, ঠিক আছে, সালফাইড, ট নয় কিন্তু, ঠিক আছে, ড। আর কি 2 নাম্বার না, 2 নাম্বার হচ্ছে লঘু সালফিউরিক অ্যাসিড বা লঘু H2SO4। তাহলে এই দুটো বিক্রিয়া করে আমি কিন্তু H2S এটা পাচ্ছি, ঠিক আছে। তাহলে এবার আসছি বিক্রিয়াটা। তাহলে বিক্রিয়াটা আমি লিখছি। দেখো বিক্রিয়াটা কি না, FeS বা ফেরাস সালফাইড তার সঙ্গে সালফিউরিক অ্যাসিড যদি বিক্রিয়া করি, বিক্রিয়া করে কি তৈরি হচ্ছে, ফেরাস সালফেট তৈরি হচ্ছে, যোগ H2S কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। এই H2Sটা যেহেতু গ্যাসীয় সেই কারণে কিন্তু এই চিহ্নটা আমি দিয়ে দিলাম। তাহলে এইটা হচ্ছে H2S এর প্রস্তুতির বিক্রিয়াটা। আশা করি তোমরা এইটুকু বুঝতে পেরেছো। তোমাদের যে পরীক্ষায় কোশ্চেনটা আসে সেটা কি না, হাইড্রোজেন সালফাইড প্রস্তুতির বিক্রিয়াটি লেখো। তখন তোমাদের কি লিখতে হবে না, এইটা তো লিখতে হবেই, তার সঙ্গে কিছু লেখা লিখতে হবে। কি লেখাটা আমি তোমাদের একটু লিখে দেখিয়ে দিই। দেখো, সাধারণ উষ্ণতায়, ঠিক আছে। তাহলে সাধারণ উষ্ণতায় ফেরাস সালফাইড এবং লঘু H2SO4 বিক্রিয়া করে হাইড্রোজেন সালফাইড তৈরি করে। নিচে কিন্তু এই বিক্রিয়াটা লিখে দেবে। এটা কিন্তু মানে ব্যালেন্স সহ আমি কিন্তু করিয়ে দিয়েছি, ঠিক আছে। এবার যে নেক্সট কোশ্চেনটা আসছে সেটা কি না, H2S প্রস্তুতির জন্য যে দুটি রাসায়নিক দ্রব্য নিয়েছি সেটা কি, একটা হচ্ছে ফেরাস সালফাইড, একটা হচ্ছে লঘু H2SO4। দেখো আমি কিন্তু এখানে কখনো বলিনি যে গাঢ় সালফিউরিক অ্যাসিড, আমি এই কথাটা উচ্চারণ করিনি। তাহলে এই বিক্রিয়াটাতে আমি গাঢ় সালফিউরিক অ্যাসিড কেন ব্যবহার করতে পারবো না, কারণ কি না, গাঢ় সালফিউরিক অ্যাসিড হচ্ছে একটা জারক অ্যাসিড, ঠিক আছে। গাঢ় সালফিউরিক অ্যাসিড হচ্ছে কি বললাম না, জারক অ্যাসিড। এই জারক অ্যাসিড হওয়ার জন্য কি হয় না, গাঢ় সালফিউরিক অ্যাসিড H2S এর সঙ্গে বিক্রিয়া করে ধাতব সালফারে কিন্তু অদক্ষিপ্ত করে দেয় এই H2S-কে, ঠিক আছে। তাহলে আমি কি বললাম না, গাঢ় সালফিউরিক অ্যাসিড একটি জারক অ্যাসিড, সেই কারণে এটি H2S-কে সালফারে অদক্ষিপ্ত করে আর নিজে কি পরিণত হয়, নিজে কিন্তু পরিণত হয় সালফার ডাইঅক্সাইড যোগ জল। এই মানে বিক্রিয়াটা কিন্তু এইটা, ঠিক আছে। তাহলে নিচে কিসে পরিণত হয়, সালফার ডাইঅক্সাইডে, আর H2S-কে জারিত করে কিন্তু সালফারে অদক্ষিপ্ত করে দেয়। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো বিক্রিয়াটা,
ঠিক একই কারণে আমরা কিন্তু HNO3টাকেও কিন্তু ব্যবহার করতে পারি না। তোমরা জানো সবাই যে HNO3 হচ্ছে একটা তীব্র অ্যাসিড। সেই তীব্র অ্যাসিডটা কি, সেটাও কিন্তু একটা জারক অ্যাসিড। এই জারক অ্যাসিড হওয়ার জন্য কিন্তু H2S-কে সালফারে অধক্ষিপ্ত করে। তোমরা যখন বিক্রিয়াটা লিখবে শুধুমাত্র গাঢ় সালফিউরিক অ্যাসিডের জায়গায় HNO3 কথাটা লিখে দেবে। যেই HNO3 লিখে দেবে তখন এই সালফার ডাইঅক্সাইডের জায়গায় কি হয়ে যাবে, NO2 কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, তাহলে দুটো বিক্রিয়া তোমরা বুঝতে পারলে। 3 নাম্বার কোয়েশ্চেনটা কি, 3 নাম্বার যে কোয়েশ্চেনটা সেখানে কিন্তু আমরা বললাম না যে HCl আমরা ব্যবহার করব H2S প্রস্তুতির ক্ষেত্রে। এই HClটাকে কেন আমরা ব্যবহার করতে পারি না? HCl কিন্তু একটা উদ্বায়ী তরল, সেই কারণেই কিন্তু এটাকে আমরা ব্যবহার করতে পারি না। তাহলে আশা করি তোমরা 3টে কোশ্চেন বুঝতে পারলে। এই 3টে কোশ্চেন কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এবার দেখো তোমাদের একটা আমি ছবি দেখাবো, যে ছবিটা দেখলে তোমরা বুঝতে পারবে, যখন তোমরা ল্যাবে যাবে তখন কিন্তু বুঝতে পারবে। ঠিক আছে, যে এই একটা যন্ত্র তোমরা দেখবে, সেখানে কিন্তু অলরেডি মানে পরীক্ষাগারে কিন্তু অলরেডি তোমাদের H2S গ্যাস প্রস্তুত করে রাখা আছে। এইখান থেকে নিয়ে কিন্তু তোমরা পরীক্ষা নিরীক্ষা করবে। ঠিক আছে, তাহলে এবার যে পরের কোশ্চেনটা তোমাদের আমি বলবো, সেই কোশ্চেনটা কি, সেই কোশ্চেনটা হচ্ছে হাইড্রোজেন সালফাইডের ধর্মগুলোর মধ্যে যে প্রথম ধর্মটা আসছে সেটা কি না, ভৌত ধর্ম। ঠিক আছে, আর ভৌত ধর্ম জিনিসটা কি, ভৌত ধর্ম হচ্ছে যাকে আমরা দেখলেই চিনতে পারি বাইরে থেকে। তাহলে দেখলেই চিনতে পারি বাইরে থেকে, এরকম কোন বৈশিষ্ট্যের জন্য আমরা হাইড্রোজেন সালফাইডকে বলতে পারবো যে দেখি ওটা হাইড্রোজেন সালফাইড? প্রথম যে কারণটা হচ্ছে সেটা হচ্ছে এর গন্ধটা কীরকম না, পচা ডিমের মতো গন্ধ। ঠিক আছে, পচা ডিমের মতো কিন্তু গন্ধ, পচা ডিমের গন্ধ আমি লিখে দিলাম। 2 নাম্বার পয়েন্টটা কি, এটা বায়ুর চেয়ে কিন্তু সামান্য ভারী, বায়ুর চেয়ে সামান্য ভারী এটা বায়ুর থেকে। ঠিক আছে, 3 নাম্বার পয়েন্টটা কি, 3 নাম্বার পয়েন্ট হচ্ছে বিষাক্ত গ্যাস এটা। ঠিক আছে, 4 নাম্বার পয়েন্টটা কি, গ্যাস, এটা তোমরা লিখে দেবে। ঠিক আছে, বিষাক্ত গ্যাস। 4 নাম্বার পয়েন্টটা কি, এটি একটি বর্ণহীন গ্যাস। ঠিক আছে, 5 নাম্বার পয়েন্টটা কি না, 5 নাম্বার পয়েন্টটা হচ্ছে এটা হচ্ছে ঠান্ডা জলে দ্রাব্য আর গরম জলে অদ্রাব্য। ঠিক আছে, 6 নাম্বার পয়েন্টটা কি না, এই গ্যাসটাকে আমরা দেখতে পাই কোথায়, উষ্ণ প্রস্রবণে বা আগ্নেয়গিরির গ্যাসে কিন্তু আমরা দেখতে পাই। অনেক সময় তোমাদের কোশ্চেন পড়ে যে আগ্নেয়গিরি থেকে অগ্নুৎপাত হবার সময় যে গ্যাসটা আমরা দেখতে পাই সেটা কি না, সেটি হলো H2S বা হাইড্রোজেন সালফাইড। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এই কটা হচ্ছে H2S এর ভৌত ধর্ম। এবার আসছে রাসায়নিক ধর্মগুলো। ঠিক আছে, দেখো রাসায়নিক ধর্মের মধ্যে যে প্রথম কোশ্চেনটা আসছে সেটা কি না, অ্যাসিড ধর্ম। তাহলে আমরা কোন ধর্ম থেকে বলতে পারি যে H2S এর এইটাই অ্যাসিড ধর্ম? না, H2S যখন NaOH এর সঙ্গে বিক্রিয়া করে তখন কি তৈরি হয় না, সোডিয়াম বাইসালফাইড তৈরি হয়, প্লাস কিন্তু জল তৈরি হয়। আবার কি তৈরি হয় না, H2S যখন NaOH এর সঙ্গে বিক্রিয়া করে তখন কিন্তু Na2S তৈরি হয়, যার নামটা কি না সোডিয়াম সালফাইড। তাহলে এটা কি বললাম, সোডিয়াম বাইসালফাইড। কেন বাই কথাটা বললাম, কারণ এখানে হাইড্রোজেন আছে বলে। এখানে যেহেতু হাইড্রোজেন নেই সেই কারণে আমি সোডিয়াম সালফাইডটা বললাম। আর কি তৈরি হয়, তার সঙ্গে কিন্তু জল তৈরি হয়। তাহলে তোমরা বিক্রিয়াটা বুঝতে পারলে। তাহলে যদি এটা পরে তোমাদের পরীক্ষায় যে H2S এর অ্যাসিড ধর্মটা লেখো তখন তোমরা কি লিখবে না, H2S বা হাইড্রোজেন সালফাইড সোডিয়াম হাইড্রক্সাইড এর নামটা কি, অনেক সময় এটা পড়ে যে কস্টিক সোডা হিসেবেও কিন্তু পড়ে। ঠিক আছে, কস্টিক সোডা। এই সোডাটা কোথা থেকে আসছে না, সোডিয়াম, কারণ সোডিয়ামের সংকেত হচ্ছে Na, সেই কারণে কিন্তু এই সোডিয়াম থেকে সোডা কথাটা আসছে। যদি তোমরা জানতে চাও তো কস্টিক পটাশ, তখন তোমরা কিন্তু লিখবে KOH হচ্ছে তার সংকেত। ঠিক আছে, এই পটাশিয়াম যার সংকেত হচ্ছে K, সেই কারণে কিন্তু এর নাম হয়ে যাচ্ছে কস্টিক পটাশ। ঠিক আছে, তাহলে H2S কিন্তু NaOH এর সঙ্গে বিক্রিয়া করে সোডিয়াম সালফাইড এবং জল তৈরি করে। এছাড়া
H2S NOH এর সঙ্গে বিক্রিয়া করে সোডিয়াম সালফাইড এবং জল তৈরি করে। তাহলে আশা করি বুঝতে পেরেছ। তাহলে অ্যাসিড ধর্ম জানলাম, এবার আমরা জারণ ধর্ম জানবো। জারণ ধর্মটার মধ্যে কি পড়ছে না, জারণ ধর্ম মানেই কিন্তু অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া। H2S কিন্তু নিজেই দাহ্য, মানে নিজেই জ্বলে, ঠিক আছে। H2S কিন্তু নিজেই দাহ্য, অপরকে জ্বলতে কিন্তু সাহায্য করে না। সেই কারণে H2S বাতাসের অক্সিজেনের সাহায্যে কিন্তু নীল শিখায় জ্বলে, মানে একটুখানি কোথাও অক্সিজেন পেলেই কিন্তু সেটা নীল শিখায় জ্বলে যাবে। তাহলে বিক্রিয়াটা আবার দেখে নিই, কী লিখবে না, H2S কিন্তু যখন অপর্যাপ্ত অক্সিজেন থাকবে, মানে অক্সিজেনের পরিমাণটা যখন কম থাকবে, তাহলে সেটাকে আমরা কি ভালো ভাষায় কি বলছি না, অপর্যাপ্ত অক্সিজেন, ঠিক আছে। তাহলে অপর্যাপ্ত অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে কি তৈরি করবে না, সালফার গুঁড়ো তৈরি করবে। এটা হচ্ছে সালফারের সংকেত, সেটা কি না গুঁড়ো আকারে কিন্তু আমরা পাবো। আর কি তৈরি হবে, তার সঙ্গে কিন্তু জল তৈরি হবে, ঠিক আছে। তাহলে কি বললাম না, হাইড্রোজেন সালফাইড অপর্যাপ্ত অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে সালফার গুঁড়ো এবং জল তৈরি করবে। যদি এই অক্সিজেনের পরিমাণটা এখন পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায়, তাহলে তখন আমরা কি পাবো, তখন আমি তোমাদের বিক্রিয়ার সাহায্যে দেখিয়ে দিই। দেখো, H2S যখন পর্যাপ্ত অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে তখন কিন্তু সালফার ডাইঅক্সাইড পরিণত হয় এবং তার সঙ্গে কিন্তু জল তৈরি হবে। তাহলে কি বললাম, অক্সিজেনটা যখন অপর্যাপ্ত তখন সালফার গুঁড়ো, আর যখন এই অক্সিজেনের পরিমাণটা পর্যাপ্ত তখন কিন্তু সালফার ডাইঅক্সাইড, যার সংকেত হচ্ছে SO2। আশা করি বুঝতে পেরেছো। তাহলে জারণ ধর্মটা দেখো, বিজারণ ধর্মটা যখনই কারোর বিজারণ ধর্মটা জানতে চাইবে তখন তোমরা কার সঙ্গে ওটার বিক্রিয়া করবে না, সব সময় KMNO4, যার নাম হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, ঠিক আছে, বা K2CR2O7 বা পটাশিয়াম ডাইক্রোমেট। তাহলে এই দুটো যৌগের সঙ্গে তোমরা কিন্তু তার বিক্রিয়া করালেই আমরা বিজারণ ধর্মটা সম্পর্কে জানতে পারবো, ঠিক আছে। তাহলে কি বললাম না, H2S এর যদি বিজারণ ধর্মটা তোমাদের জানতে চায় তখন তোমরা কি লিখবে না, H2S অ্যাসিডযুক্ত পটাশিয়াম ডাইক্রোমেট। অ্যাসিডযুক্ত মানে কি, H2SO4 থাকবে, তাহলে H2SO4 এর সঙ্গে K2CR2O7 এর বিক্রিয়া করে কি তৈরি হবে না, K2SO4 তৈরি হবে। তার সঙ্গে কিন্তু ক্রমিক লবণে পরিণত করবে। কে পরিণত করবে না, H2S এই পটাশিয়াম ডাইক্রোমেটকে কিন্তু ক্রমিক লবণে পরিণত করবে, ঠিক আছে। তার সংকেতটা কি, Cr2SO4 আর নিজে কিসে পরিণত হবে, নিজে কিন্তু সালফারে অধক্ষিপ্ত হয়, যোগ কিন্তু H2O তৈরি হয়ে গেল, ঠিক আছে। তাহলে আমি আর একবার বলে দিচ্ছি না, যদি কারোর বিজারণ ধর্মটা জানতে চায় তখন তোমরা কার কার সঙ্গে বিক্রিয়া করবে, দুটো জিনিসের সঙ্গে, একটা হচ্ছে KMNO4, একটা হচ্ছে K2CR2O7। এই দুটোর মধ্যে যে কোনো একটা বিক্রিয়া তোমরা লিখবে। আমি প্রথম বিক্রিয়াটা কিন্তু K2CR2O7 এর সঙ্গে করছি। দেখো, H2S অ্যাসিডযুক্ত K2CR2O7 এর সঙ্গে বিক্রিয়া করে নিজে কিসে পরিণত হয়, সালফারে অধক্ষিপ্ত হয় এবং ক্রমিক পটাশিয়াম ডাইক্রোমেটকে সবুজ রঙের ক্রমিক লবণে পরিণত করে, ঠিক আছে। যেহেতু H2S এর আমি বিজারণ ধর্মটা বার করছি, তার মানে H2S কি করবে, অপরকে কিন্তু বিজারিত করবে। তোমরা ভালো করেও লিখতে পারো যে H2S K2CR2O7 কে বিজারিত করে ক্রমিক লবণে পরিণত করবে, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার এই ক্রমিক লবণের আমি কালারটা জেনে নেবো। এর কালারটা কীরকম, এর কালারটা কিন্তু সবুজ বর্ণ। আর এর কালারটা কীরকম, পটাশিয়াম ডাইক্রোমেটের কালার কিন্তু ঠিক কমলা রঙের। অর্থাৎ তোমরা যে কমলা লেবু খাও সেই কমলা রঙের যে খোসাটা তোমরা দেখতে পাও, এই কালারটা ঠিক এইরকম টাইপের। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এবার আসছি দ্বিতীয় পয়েন্ট, অর্থাৎ KMNO4 এর সঙ্গে বিক্রিয়াটা। দেখো, KMNO4 এর সঙ্গে বিক্রিয়াটা ঠিক একই হবে না, H2S অ্যাসিডযুক্ত KMNO4 এর সঙ্গে বিক্রিয়া করে কি তৈরি করবে না, নিজে কিন্তু সালফারে অধক্ষিপ্ত হয়, জল তৈরি হয়, যোগ K2SO4 তৈরি হবে, যোগ কিন্তু MnSO4
SO4-এ পরিণত হবে। তাহলে দেখো এর কালারটা দেখে নেব। এর কালারটা কীরকম, না এর কালারটা ঠিক বেগুনি কালার। এর নামটা কি বললাম আর একবার বলে দিই, পটাশিয়াম পার ম্যাঙ্গানেট। ঠিক বেগুনের কালার যেরকম হয় সেরকম কালার হচ্ছে এই রকম, ঠিক আছে। আর কি বললাম, না H2SKMnO4 বা পটাশিয়াম পার ম্যাঙ্গানেটকে বিজারিত করে MnSO4 লবণে পরিণত করবে। এর কালার কীরকম, না এর কালার কিন্তু বর্ণহীন। এর নামটা কিন্তু ম্যাঙ্গানিজ সালফেট, ঠিক আছে। তাহলে আশা করি তোমরা এই দুটো বিক্রিয়া বুঝতে পারলে। এই দুটো বিক্রিয়া কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এবার যে পরের বিক্রিয়াটা আসছি সেই বিক্রিয়াগুলো হচ্ছে ধাতব লবণের সঙ্গে বিক্রিয়া। তাহলে ধাতব লবণের সঙ্গে বিক্রিয়া করে কি তৈরি হয় সেগুলো আমরা দেখে নেব। এই যে ধাতব লবণের সঙ্গে বিক্রিয়াগুলো পড়াবো, তিনটে বিক্রিয়া কিন্তু আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। এই বিক্রিয়াগুলো কিন্তু তোমরা ভালো করে বুঝে বুঝে শুনবে, কারণ এখান থেকে কিন্তু অনেক শূন্যস্থান পূরণ করতে দেয়, ঠিক আছে। তাহলে প্রথম যে বিক্রিয়াটা আমরা দেখব সেটা কি, না নীল রঙের কপার সালফেট। তাহলে নীল বর্ণের কপার সালফেটের সঙ্গে কার বিক্রিয়া হচ্ছে, না H2S এর বিক্রিয়া হচ্ছে। বিক্রিয়া করে কি তৈরি হচ্ছে, না কালো বর্ণের কপার সালফাইড অধক্ষিপ্ত হবে। তার সঙ্গে কি তৈরি হবে, না H2SO4 কিন্তু তৈরি হয়ে যাবে। এখানে দেখো এর কালারটা কীরকম, এর কালারটা কিন্তু কালো রঙের, ঠিক আছে। এর কালারটা কিন্তু হয়ে যাবে কালো রঙের। আর এর কালারটা আমি বললাম নীল বর্ণের, ঠিক তুঁতে কালারের কিন্তু হয়, ঠিক আছে। এই কপার সালফেট, তাহলে আর একবার আমি আলোচনা করে দিই, না নীল বর্ণের কপার সালফেটের সঙ্গে H2S বিক্রিয়া করে কালো রঙের কপার সালফাইড অধক্ষিপ্ত হয়। তার সঙ্গে H2SO4 কিন্তু তৈরি হয়ে যায়। তাহলে প্রথম বিক্রিয়াটা আমি বলে দিলাম, এর মধ্যে কোনো একটা জায়গায় ফাঁকা রেখে দিতে পারে, সেখানে কিন্তু শূন্যস্থানটা পূরণ করতে বলে। 2 নম্বর যে বিক্রিয়াটা আসছি সেটা হচ্ছে লেড নাইট্রেটের সঙ্গে বিক্রিয়া, যার সংকেতটা কি PbNO3(2). তার সঙ্গে কার বিক্রিয়া হবে, না H2S এর বিক্রিয়া। তাহলে কি হবে, না কালো রঙের লেড সালফাইড কিন্তু অধক্ষিপ্ত হয়। এর কালারটা কীরকম, এর কালার কিন্তু কালো, ঠিক আছে। আর কি তৈরি হবে, এটার সঙ্গে কিন্তু দেখো এখানে NO3 আছে, সেই কারণে H2-র সঙ্গে NO3 বিক্রিয়া করে HNO3 কিন্তু তৈরি হয়ে যাবে, ঠিক আছে। তাহলে কি লিখবে বিক্রিয়াটায়, না লেড নাইট্রেট, যার কালারটা কীরকম, যার কালারটা কিন্তু বর্ণহীন। তাহলে বর্ণহীন লেড নাইট্রেটের সঙ্গে হাইড্রোজেন সালফাইড বিক্রিয়া করে কালো বর্ণের লেড সালফাইড অধক্ষিপ্ত করে এবং HNO3 তৈরি হয় বা নাইট্রিক অ্যাসিড তৈরি হয়, ঠিক আছে। এবার 3 নম্বর বিক্রিয়াটা আসছি। বিক্রিয়াটা কি, না অ্যাসিড মিশ্রিত সিলভার নাইট্রেট দ্রবণ। তাহলে সিলভার নাইট্রেটের সংকেতটা আমাদের জানতে হবে, যেটি হচ্ছে AgNO3। তাহলে কি বললাম, না অ্যাসিড মিশ্রিত সিলভার নাইট্রেট দ্রবণে আমি যদি H2S গ্যাস চালনা করি তাহলে কি তৈরি হবে, না কালো বর্ণের Ag2S তৈরি হবে, তার সঙ্গে কিন্তু HNO3 তৈরি হবে। তাহলে এর কালারটা কীরকম, এর কালারটা হচ্ছে কালো, আর এটা কিন্তু অধক্ষেপ পড়ে, সেই কারণে কিন্তু অধক্ষেপের আমি চিহ্ন দিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে এই 3টে বিক্রিয়া কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। আশা করি তোমরা বুঝতে পেরেছো প্রত্যেকটা বিক্রিয়া। এবার যে 4 নম্বর বিক্রিয়াটা আসছে সেই বিক্রিয়াটা কিন্তু একটু আলাদা। কেন আলাদা, কারণ দেখো এখান থেকে একটা কোশ্চেন পড়ে। সেই কোশ্চেনটা কি, না তোমাদের অনেক সময় যে কোশ্চেনটা পড়ে সেটা হচ্ছে যে বাতাসে আমি যদি একটা রূপোর পাত্র রেখে দিই খোলা বাতাসে, তখন সেটা কালো হয়ে যায় কেন। বাতাসে কি থাকে, না বাতাসে থাকে কিন্তু H2S। আর আমি কি রাখছি, না রূপোর পাত্র, তার সংকেতটা Ag, যেটা হচ্ছে রূপার সংকেত আমি লিখে দিচ্ছি এখানে দেখো। তাহলে Ag সংকেত হচ্ছে রূপা। তাহলে বাতাসে যে H2S আছে তার সঙ্গে রূপা, এবং বাতাসেতে তার সঙ্গে অক্সিজেনও আছে। তাহলে এই অক্সিজেন বিক্রিয়া করে কি তৈরি করবে, না Ag2S, যার কালারটা কীরকম কালো বর্ণের, কিন্তু একটা অধক্ষেপ পড়বে যেটা হচ্ছে সিলভার সালফাইডের, ঠিক আছে। তার সঙ্গে কি তৈরি হবে, না তার সঙ্গে কিন্তু জল তৈরি হবে। তার মানে আমি কি বললাম এই কোশ্চেনটা, না তোমাদের কোশ্চেনটা পড়বে যে বাতাসে বা খোলা বাতাসে আমি যদি একটা রূপোর পাত্র রেখে দিই কিছুদিন পর সেটা কালো দেখায় কেন। কারণ কি, বাতাসে H2S থাকার জন্য রূপোর পাত্রর সঙ্গে H2S বিক্রিয়া করে
কালো রঙের সিলভার সালফাইড, এর নামটা কি, এর নামটা হচ্ছে সিলভার সালফাইড। সিলভার সালফাইড অদক্ষিপ্ত হয়, সেই কারণে কিন্তু কালো হয়ে যায়। এই কোশ্চেনটা ভীষণ ইম্পর্টেন্ট, আমি কিন্তু মার্ক করে দিয়েছি। এবার যে পরের কোশ্চেনটা পড়ে সেই কোশ্চেনটা কি না, লেড নাইট্রেট, যেটা হচ্ছে শনাক্তকরণ বিক্রিয়া, আমি এখানে কিন্তু শনাক্তকরণ হিসেবেও লিখতে পারি, ঠিক আছে না। H2S কে আমরা পরীক্ষাগারে শনাক্ত করব কি করে, তাহলে শনাক্তকরণ হিসাবেও আমরা লিখতে পাচ্ছি। কি বললাম না, লেড নাইট্রেট সংকেতটা কি না PbCH3COO2, তাহলে লেড অ্যাসিটেটকে, লেড অ্যাসিটেটের সঙ্গে আমি যদি H2S বিক্রিয়া করাই, তাহলে কি বিক্রিয়ায় তৈরি হয় না, কালো রঙের লেড সালফাইড অদক্ষিপ্ত হয়। আর কি তৈরি হয় তার সঙ্গে না, CH3COOH কিন্তু তৈরি হয়ে যায়। আমি তাহলে কি বললাম শনাক্তকরণের প্রথম ধাপটায় না, লেড অ্যাসিটেটের সিক্ত একটি কাগজ, লেড অ্যাসিটেটের সিক্ত মানে কি, ধরো একটা পাত্রে আমার লেড অ্যাসিটেট আছে, ঠিক আছে, একটা টুকরো কাগজ আমি যদি এর মধ্যে ডুবিয়ে আমি H2S ধরো একটা, এখানে একটা ফানেল রাখা আছে, ফানেলের মধ্যে H2S আমি কিছুটা নিয়েছি, এবং লেড অ্যাসিটেট একটা কাগজ ডুবিয়ে আমি যদি সেই কাগজটা এইখানে আনি একটু সামনে, তখন যদি দেখি সেটা কালো হয়ে যাচ্ছে, তার মানে আমি বুঝতে পারবো কি, এই যে আমি ফানেল এই যে ফ্লাক্সটা আমি বললাম, সেই ফ্লাক্সের মধ্যে কিন্তু H2S আছে, বুঝতে পারবো। আশা করি তোমরা বুঝতে পেরেছো আমি কি বললাম। আর একবার বলে দিচ্ছি যে ধরো এইটাতে আমার H2S আছে, আর এইটাতে কি আছে, এইটাতে কিন্তু লেড অ্যাসিটেট এইটাতে আছে, ঠিক আছে। এক টুকরো কাগজ এটাতে ডুবিয়ে আমি যদি সেই ডোবানো কাগজটা এর মুখের সামনে ধরি, যদি সেটা কালো হয়ে যায়, তাহলে বুঝবো যে এইটাতে কিন্তু H2S আছে। এইখানটা আবার কালো হলো কেন কাগজটা, কারণ দেখো এখানে কিন্তু লেড সালফাইড তৈরি হয়ে যাচ্ছে, যার বর্ণটা কীরকম, যার বর্ণটা কিন্তু কালো রঙের, সেই কারণেই কিন্তু কালো হয়ে যাচ্ছে। তাহলে শনাক্তকরণ বিক্রিয়ার একটা হয়ে গেল। 2 নম্বর বিক্রিয়াটা কি না, 2 নম্বর বিক্রিয়াটা হচ্ছে না, সদ্য প্রস্তুত সোডিয়াম নাইট্রোক্লোরাইড দ্রবণে যদি আমি H2S গ্যাস চালনা করি, তাহলে না কি তৈরি হয়ে যাবে না, একটা দ্রবণটা কিন্তু বেগুনি বর্ণের হয়ে যাবে। যদি বেগুনি বর্ণের হয়ে যায় দ্রবণটা, তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে সেখানে কিন্তু H2S আছে। তাহলে বিক্রিয়াটা আর একবার বলে দিচ্ছি কি না, সদ্য প্রস্তুত ক্ষারীয় সোডিয়াম নাইট্রোক্লোরাইড দ্রবণে H2S চালনা করলে বেগুনি বর্ণের একটি জটিল যৌগ তৈরি হওয়ার জন্য দ্রবণটির বর্ণ বেগুনি হয়ে যায়। তাহলে এই বিক্রিয়া থেকে আমরা কিন্তু বুঝতে পারবো যে সেখানে কিন্তু H2S আছে। তাহলে দুটো পয়েন্ট আমি বলে দিলাম শনাক্তকরণে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার দেখো যে মেন বিক্রিয়াটা সেটা হচ্ছে কি না, H2S এ যে হাইড্রোজেন আছে সেটা আমরা জানবো কোন বিক্রিয়ার মাধ্যমে, কি না মার্কারি বা পারদের সঙ্গে যদি আমি H2S বিক্রিয়া করাই, তার মানে কি তৈরি হচ্ছে, সেখানে কিন্তু HgS তৈরি হচ্ছে, মার্কিউরিক সালফাইড তৈরি হচ্ছে, তার সঙ্গে কিন্তু হাইড্রোজেন তৈরি হয়ে যাচ্ছে। তাহলে যেহেতু এখানে হাইড্রোজেন তৈরি হচ্ছে, তাহলে আমি বুঝতে পারবো যে H2S এ হাইড্রোজেন আছে। তাহলে কি বললাম আর একবার বলে দিই না, H2S এর সঙ্গে মার্কারি বা পারদ, ঠিক আছে, এর অপর নাম কিন্তু মার্কারি বা পারদ। তাহলে পারদের সঙ্গে যদি আমি H2S বিক্রিয়া করি, তাহলে কি তৈরি হচ্ছে না, মার্কিউরিক সালফাইড তৈরি হচ্ছে। আমি নামটা একবার লিখে দিচ্ছি, দেখো মার্কিউরিক সালফাইড, ঠিক আছে, মার্কিউরিক সালফাইড, এবং হাইড্রোজেন কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। তাহলে এই যেহেতু এখানে হাইড্রোজেন তৈরি হচ্ছে এই বিক্রিয়ায়, তার মানে আমি বুঝতে পারছি যে H2S এ হাইড্রোজেন আছে। তাহলে বুঝতে পারলে এটা হচ্ছে আর একটা বিক্রিয়া। এবার যে জিনিসটা আমি মিস করে গেছি, আমার প্রথমেই বলা দরকার ছিল, সেটা কি না, H2S দেখো আমরা পড়লাম এতক্ষণ ধরে, কিন্তু H2S কে আবিষ্কার করেন সেটাই আমরা জানি না, সেটিকে না তিনি হলেন বিজ্ঞানী সিলি, ঠিক আছে, বা অনেক সময় কিন্তু সিলে হিসেবেও পড়ে, সিলে বা সিলি,
এই দুজনে একই ব্যক্তি, মানে বিভিন্ন বইতে কিন্তু বিভিন্ন থাকে। তাহলে যদি তোমাদের পরীক্ষায় কোশ্চেন পড়ে যে H2S আবিষ্কার করেন কে, তখন তোমরা লিখবে বিজ্ঞানী সিলি H2S আবিষ্কার করেন। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার আসছি দেখো H2S এর বিষক্রিয়াটা। বিষক্রিয়া মানে কি, মানে H2S কেউ যদি বেশি পরিমাণে গ্রহণ করে ফেলে, মানে কেউ ধরো এটা তো গ্যাস, বেশি পরিমাণে যদি নাক দিয়ে গ্রহণ করে ফেলে, নাক মুখ দিয়ে, তখন তাদের কি হয় না ভমিটিং কিন্তু শুরু হয়ে যায়, বা চোখ জ্বালা, মাথা ধরা, বমি ভাব এইগুলো কিন্তু হয়ে যায়। যদি কম পরিমাণে গ্রহণ করলে, যদি বেশি পরিমাণে থাকে তখন কিন্তু ডায়রিয়া হয়ে যায়, নিউমোনিয়া, এমনকি পক্ষাঘাত এবং মৃত্যুও পর্যন্ত কিন্তু হতে পারে। তাহলে বিষক্রিয়াটাও কিন্তু তোমাদের সঙ্গে আলোচনা করে দিলাম। আজকের ভিডিওতে আমি যেসব কোশ্চেনগুলো করালাম, কোনো জায়গায় তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো।